করছেন। আজকে ফ্যাক্ট অফ ইন্ডিয়া পার্ট 2 নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। দেখো, ফ্যাক্ট অফ ইন্ডিয়ার পার্ট 2 বলার আগে আগের দিনে আমরা ভারতবর্ষের অবস্থান, ভারতবর্ষের এরিয়া, ভারতবর্ষের পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কতটা বিস্তার, তার বিভিন্ন উপকূল, সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। আজকের পার্টে আমরা যেটা করব, ভারতের বিভিন্ন ইন্টারন্যাশনাল বর্ডার যেগুলো ভিন্ন ভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আছে সেগুলো নিয়ে প্রথম আলোচনা করব। সবার আগে দেখো, একটা টার্ম জানবো আমরা, সুপার ইম্পোজড বর্ডার। সুপার ইম্পোজড বর্ডার, সবার আগে দেখো এই সুপার ইম্পোজড বর্ডার এই টার্মটা জানা আমাদের কাছে জরুরি কি জন্য? দেখো, ভারতবর্ষের বেশিরভাগ বর্ডারই সুপার ইম্পোজড বর্ডার। সবার আগে জেনে নিই, এই সুপার ইম্পোজড বর্ডার বলতে আমরা কি বুঝি। এই সুপার ইম্পোজড বর্ডার বলতে বুঝি যখন দুটো দেশের মধ্যে কোনো বর্ডার টানা হয়, তখন যদি কোনো থার্ড কান্ট্রি বা তৃতীয় দেশের হস্তক্ষেপ থাকে, তাহলে সেই বর্ডারগুলোকে বলা হয় সুপার ইম্পোজড বর্ডার। প্রসঙ্গত উল্লেখ করা যাক, আমাদের দেশ ভারতবর্ষ, এই আমাদের দেশ ভারতবর্ষের ম্যাক্সিমাম বর্ডার যেটা আছে সেগুলো বেশিরভাগই সুপার ইম্পোজড বর্ডার। চলো দেখে নেওয়া যাক কি কি বর্ডার আমাদের দেশে রয়েছে। চলো, সবার আগে দেখো, আমরা বলেছিলাম এটা আমাদের জম্মু কাশ্মীর রাজ্য। এই জম্মু কাশ্মীর রাজ্যের এইখান দিয়ে গেছে LOC, আর এইখান দিয়ে গেছে LOAC। LOC কার কার মধ্যে আছে? পাক অধিকৃত কাশ্মীর আর ভারতের মধ্যে। LOAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার মধ্যে আছে? চীন অধিকৃত কাশ্মীর ও ভারতের মধ্যে। তাহলে পরীক্ষার প্রশ্ন LOC আর LOAC দিয়ে আসে, LOC আর LOAC থেকে প্রশ্ন আসে। LOC কি হলো? পাক অধিকৃত কাশ্মীর আর ভারতবর্ষ। LOAC কি? চীন অধিকৃত কাশ্মীর, যাকে বলছি আমরা অক্সাই চায়না আর ভারতের মধ্যে। পরবর্তী দেখবো আমরা ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন প্রসঙ্গত এই আফগানিস্তান ও ভারতবর্ষের সীমানা কিন্তু ডুরান্ড লাইন। বিষয়টা যেটা আলোচ্য বিষয় সেটা হলো এই পাক অধিকৃত কাশ্মীর আর আফগানিস্তানের মধ্যে কিন্তু বর্তমানে ডুরান্ড লাইনের অবস্থান। তবুও কূটনৈতিকভাবে আমরা এই অঞ্চলটাকে আমাদের বলে দাবি করে থাকি। তাই পরীক্ষায় ডুরান্ড লাইন যদি অপশনে থাকে, পরীক্ষায় আসে, যদি ডুরান্ড লাইন থাকে সেটা অবশ্যই ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু অবস্থান করবে ডুরান্ড লাইন। পরবর্তী প্রশ্ন এটা আলোচনা করবো, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। পরবর্তী লাইন হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইনও কিন্তু একটা সুপার ইম্পোজড বর্ডার, একেও আমরা LOC বলতে পারি, লাইন অফ কন্ট্রোল বলতে পারি। দেখো ম্যাকমোহন লাইনটা কোথায় আছে? দেখো, ম্যাকমোহন লাইনটা এই অরুণাচল প্রদেশের এখানে আছে। এখানে অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের সাথে চীনের যে বর্ডার তাকে আমরা বলছি ম্যাকমোহন লাইন। এটা হলো ম্যাকমোহন লাইন। যেটা বিষয় সেটা ম্যাকমোহন লাইনের প্রশ্ন কি আসে, যে কোন কোন দেশের মধ্যে আছে? ভারত ও চীনের মধ্যে আছে। প্রশ্ন আসে ম্যাকমোহন লাইন কোন রাজ্য ছুঁয়ে আছে? সেটা কি? অরুণাচল প্রদেশ ও চীন। এই দুটো কিন্তু পরীক্ষায় আসা যাওয়া করে। পরবর্তী দেখবো আমরা র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন দু জায়গায় রয়েছে, এক হচ্ছে পাঞ্জাব ও পাকিস্তান সীমান্তে কিছুটা, আবার পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত, এই বরাবর যে সীমান্তটুকু, এটা কিন্তু র্যাডক্লিফ লাইন। তো র্যাডক্লিফ লাইন সংক্রান্ত পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এই বাংলাদেশ কিন্তু পূর্বতন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল বাংলাদেশ কিন্তু ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল আগে। এই জন্যে যদি প্রশ্ন আসে যে র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত, র্যাডক্লিফ লাইন তাহলে হবে ভারত, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে অবস্থিত। যদিও র্যাডক্লিফ লাইনের অবস্থান কিন্তু একটা বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের কাছে রয়েছে, এর নাম যেহেতু পূর্ব পাকিস্তান ছিল, ইস্ট পাঞ্জাব পাকিস্তান ছিল, সেই জন্য কিন্তু র্যাডক্লিফ লাইন এখানে। আর একটা বলি, র্যাডক্লিফ লাইন কোথায় আছে? আর একটা পাঞ্জাব সীমান্তে কিন্তু র্যাডক্লিফ লাইন আছে। র্যাডক্লিফ সাহেব কিন্তু এই লাইন দুটো টেনেছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি, 3 বিঘা করিডর। এই 3 বিঘা করিডর কিন্তু এই জায়গাতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানায় কিন্তু 3 বিঘা করিডর রয়েছে। কুচবিহার জেলার পাশে 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর, এটাও আসে পরীক্ষায়। 3 বিঘা করিডর কোথায়? বাংলাদেশের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আছে 3 বিঘা করিডর। আসবো ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কিত তথ্য।
ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কিত তথ্যের মধ্যে যেটা সবার আগে জরুরি সেটা হচ্ছে ভারতবর্ষের এই যে প্রতিবেশী দেশগুলো যেমন চীন, পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমার, এই যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, এই প্রতিবেশী দেশগুলো কোন কোন রাজ্য ছুঁয়ে আছে তা নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। সবার আগে আলোচনা করবো আমরা পাকিস্তানের কথা। দেখো পাকিস্তান ভারতবর্ষের কোন কোন রাজ্য ছুঁয়ে আছে? 1 নম্বর দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর। বর্তমানে জম্মু কাশ্মীর কিন্তু আর রাজ্য নেই, এই কাশ্মীর কিন্তু বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল। 2 নম্বর পাঞ্জাব, 3 নম্বর রাজস্থান, 4 নম্বর গুজরাট। তো বর্তমানে যদি রাজ্য বলে তাহলে রাজ্য কিন্তু পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, 3টি রাজ্য কিন্তু ছুঁয়ে কিন্তু পাকিস্তান রয়েছে। এবার দেখবো আমরা চীনের সঙ্গে কোন কোন রাজ্য ছুঁয়ে রয়েছে। দেখো চীনের সঙ্গে দেখো আগে জম্মু কাশ্মীর হলেও বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্য নেই, তো এই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়ে আছে। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, 1, 2, 3, 4, এই 4টি রাজ্য কিন্তু চীনের সীমান্তবর্তী অবস্থায় রয়েছে। আবার বলি আমি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ, এই 4টি রাজ্যের সঙ্গে কিন্তু চীনের সীমান্ত বর্তমানে অবস্থান করছে। পরবর্তীতে আসি, দেখি নেপালের সঙ্গে কোন কোন রাজ্যের সীমান্তে ছুঁয়ে আছে। দেখো এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, এই কটি কিন্তু রাজ্য ছুঁয়ে রয়েছে কিন্তু নেপালকে ঘিরে। নেক্সট দেখছি আমরা বাংলাদেশ। দেখো বাংলাদেশকে ছুঁয়ে আছে কে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম, এই কয়টি রাজ্য কিন্তু বাংলাদেশকে ছুঁয়ে আছে। আর প্রসঙ্গত আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইন্ডিয়াস ফ্যাক্ট 1 ভিডিওতে বাংলাদেশের সাথে কিন্তু সবচেয়ে দীর্ঘতম ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু আমাদের দেশের রয়েছে। পরবর্তী দেখবো আমরা আরেকটি প্রতিবেশী রাষ্ট্র ভুটান। ভুটানের সঙ্গে কোন কোন রাজ্য ছুঁয়ে রয়েছে। দেখো ভুটানকে রয়েছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশ, এই 4টি রাজ্য কিন্তু ভুটানকে ছুঁয়ে রয়ে গেছে। এই সমস্ত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোন কোন রাজ্য ছুঁয়ে আছে তা নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় বহুবার আসা যাওয়া করেছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইবার দেখো ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো থেকে যে প্রশ্নগুলো বেশি পরীক্ষায় এসছে, খুব অনেকবার করে পরীক্ষায়, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। যেমন প্রথম বলি সিকিম রাজ্য নিয়ে। সিকিম রাজ্য ঠিক পশ্চিমবঙ্গের উত্তর সীমানায় কিন্তু সিকিম রাজ্য ছুঁয়ে আছে, পশ্চিমবঙ্গের কিন্তু জাস্ট উত্তরে নর্থে কিন্তু সিকিম ছুঁয়ে আছে। এই সিকিম সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেটা সিকিমের এস্টাবলিশমেন্ট ডে বা সিকিম দিবস কবে, সেটা হচ্ছে 16 মে 1975। সিকিম দিবস কবে? 16 মে। 1975 সালে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে যোগদান করে। বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে এটা, যে সিকিম কবে ভারতের অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী দেখো আরেকটি রাজ্য নিয়ে প্রচুরবার পরীক্ষার প্রশ্ন এসছে, সেটা হলো গোয়া। গোয়া আগে পর্তুগিজদের অধীনে ছিল, পর্তুগিজদের অধীন থেকে গোয়া কিন্তু রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 30 মে 1987, 1987, 30 মে 1987 কিন্তু গোয়া রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই প্রশ্ন আসে গোয়া কবে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী যে রাজ্যটা নিয়ে তোমাদের দরকার হবে সেটা হচ্ছে নেফা, সেটা হচ্ছে নেফা। নেফা এই অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্ব নাম ছিল নেফা। এই নেফার পুরো কথা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। দেখো এই নেফা 1972 সালে ইউনিয়ন টেরিটরি হয়, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং এটি রাজ্যে পরিণত হয় 1987। অরুণাচল প্রদেশ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 1987-এর 20 ফেব্রুয়ারি 1987 কিন্তু অরুণাচল প্রদেশ কিন্তু রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এগুলো একটু জানার দরকার তোমাদের, জেনে রাখো, পরীক্ষায় কিন্তু এই নিয়ে প্রশ্ন আসা যাওয়া করেছে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কিন্তু অন্ধ্রপ্রদেশ। 1956 সালে কিন্তু এটি প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য। 53 সাল পর্যন্ত, প্রসঙ্গত বলে রাখা যাক, 1953 সাল পর্যন্ত এই
অন্ধ্রপ্রদেশ কিন্তু এই মাদ্রাস প্রভিন্সের অংশ ছিল, এই পুরোটা কিন্তু মাদ্রাস প্রভিন্স ছিল, এই পুরোটা কিন্তু মাদ্রাস প্রভিন্স ছিল তখন। 1953 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই তেলেগু ভাষাভাষী লোকদের অঞ্চলকে আলাদা করতে নির্দেশ দেয়। এই ভাষার ভিত্তিতে এই প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই মাদ্রাস প্রভিন্স ছেড়ে কিন্তু প্রথম অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে 1956 সালে, 1956 অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। পরবর্তী যে রাজ্য তিনটে নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে উত্তরাখণ্ড, একটি ছত্তিশগড়, আর একটা ঝাড়খণ্ড। এই তিনটি রাজ্য নিয়ে আলোচনা করা যায়। 2000 সালে 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়কে আলাদা করা হয়। তাহলে ছত্তিশগড়ের ফাউন্ডেশন ডে কবে হবে? 1 নভেম্বর 2000। পরের রাজ্য দেখব আমরা উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড আলাদা করা হয়েছিল এই উত্তরপ্রদেশ থেকে কিন্তু উত্তরাখণ্ডকে আলাদা করা হয়। হিমালয়ান কিছু জেলা উত্তরপ্রদেশের পূর্বতন উত্তরপ্রদেশের হিমালয়ান ডিস্ট্রিক্টগুলোকে আলাদা করে 27তম রাজ্য হিসেবে 27 স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে হচ্ছে উত্তরাখণ্ড। তখন নাম ছিল উত্তরাঞ্চল, পরে এর নামকরণ করা হয়েছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড তৈরি হয়েছিল কবে? 9 নভেম্বর 2000। 27তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু উত্তরাখণ্ড 9 নভেম্বর। পরবর্তী রয়েছে সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। ভারতের 28তম অঙ্গরাজ্য 28 স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়খণ্ড, সেটা হচ্ছে 15 নভেম্বর 2000। 15 নভেম্বর 2000-এ ঝাড়খণ্ড কিন্তু রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, বিহার থেকে আলাদা হয়েছিল ঝাড়খণ্ডকে। পরবর্তী প্রশ্নে আসি, নিউয়েস্ট স্টেট অফ ইন্ডিয়া, ভারতের নবীনতম রাজ্য। ভারতের নবীনতম বা 29তম রাজ্য ছিল কোনটা? সেটা হচ্ছে তেলেঙ্গানা। এই অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু তেলেঙ্গানাকে আলাদা করা হয়েছিল। কবে আলাদা করা হয়েছিল? এটা ছিল 2 জুন। এটা পরীক্ষায় আসে 2 জুন 2014। 2014 সালের 2 জুন কিন্তু এই তেলেঙ্গানা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়। ইন্ডিয়া ফ্যাক্টের পরবর্তী বিষয় দেখব আমরা যে এয়ারপোর্ট নিয়ে, ইন্ডিয়ার এয়ারপোর্টগুলো নিয়ে দেখব। দেখো, হাইয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে লে এয়ারপোর্ট, লাদাখে অবস্থিত। লে এয়ারপোর্ট লাদাখ রিজিয়নে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে লে এয়ারপোর্ট অবস্থিত। জম্মু কাশ্মীরের লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, মানে এই যে লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এখানে কিন্তু লের যে এয়ারপোর্টটা সেটা কিন্তু হাইয়েস্ট এয়ারপোর্ট। বিজিএস এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট দিল্লিতে যে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট রয়েছে সেটা কিন্তু বিজিএস এয়ারপোর্ট। এছাড়াও দিল্লিতে এয়ারপোর্ট একটা আছে, তার নাম পালাম। এয়ারপোর্ট সংক্রান্ত আজ জানতে হবে। মুম্বাই এয়ারপোর্টটার নাম সান্তাক্রুজ এয়ারপোর্ট কিন্তু মুম্বাইতে। এছাড়া দেখো, এয়ারপোর্ট নিয়ে যে প্রশ্নটা একদিন আসা যাওয়া করেছে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে? সেটা কিন্তু কেরালা রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। 4টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোনটা দেখো, একটা হচ্ছে কান্নুর, 2 নম্বর হচ্ছে কোজিকোড, 3 নম্বর কোচি, 4 নম্বর তিরুবনন্তপুরম। এই 4টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কেরালাতে রয়েছে। পরবর্তী যে প্রশ্ন দেখবো সেটা হচ্ছে অ্যাটমিক স্টেশন। প্রথম অ্যাটমিক স্টেশন কোনটা? প্রথম অ্যাটমিক স্টেশন কিন্তু তারাপুর কোথায়? মুম্বাইয়ের নিকটে কিন্তু তারাপুর। এই মহারাষ্ট্রের মুম্বাইয়ের নিকটে তারাপুর কিন্তু প্রথম অ্যাটমিক স্টেশন। পরের প্রশ্ন দেখো, নিউক্লিয়ার এক্সপ্লোশন, ভারতের ভারতের প্রথম নিউক্লিয় বিস্ফোরণ ঘটানো হয় কবে? পোখরানে 18 মে 1974। পোখরান কোথায়? রাজস্থানে। এইরকম জায়গায় কিন্তু পোখরান অবস্থিত, রাজস্থানের। দেখো, পোখরানে নিউক্লিয়ার
বোমা বিস্ফোরণ বা পরীক্ষা নিয়ে যে প্রশ্নটা আরেকটা আসে, সেটা এই প্রথম যে নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছিল পোখরানে, তার কোড নেম কী ছিল? এর কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা। এটা মনে রাখো, স্মাইলিং বুদ্ধা। কোনো কোনো পরীক্ষায় ভুল করে একে স্মাইলিং বুদ্ধিও বদলে লাফিং বুদ্ধও দিয়ে দিয়েছিল, হ্যাঁ, দু একটা পরীক্ষায়। সেটা কিন্তু প্রিন্টিং মিস্টেক, আর কিছুই নয়। স্মাইলিং বুদ্ধ ছিল কোড নেম। এই 18 মে 1974-এর পর দ্বিতীয়বার, সেকেন্ড টাইম, পোখরানে আবার পরপর 5টা নিউক্লিয়ার বোমার টেস্ট করা হয়। ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি এটা করে 1998 সালে। 1998-এ কিন্তু এই ঘটনাটা ভারত ঘটায়। তারপরে কিন্তু ভারত নিউক্লিয়ার ক্লাব মেম্বারের সদস্য কিন্তু হয়ে যায়। এই পোখরান টেস্ট 2 নামে পরিচিত ছিল এই টেস্টটা। পরবর্তী দেখব নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিন্তু অপ্সরা। ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম হলো অপ্সরা। এটাও পরীক্ষায় আসে, ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম কোনটি। এছাড়াও আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোকে এরপরে ম্যাপের মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে দেখব। আমরা পার্ট 4 বা পার্ট 5-এ আমরা চেষ্টা করছি এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোর বাকি লোকেশনগুলো দেখানো। পরবর্তী বিষয় যেগুলো দরকার সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন পুরস্কার নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন। ভারতবর্ষের বিভিন্ন পুরস্কার দেখো, অ্যাওয়ার্ড, হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন। হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন ফর গ্যালান্টারি। সাহসিকতার সবচেয়ে সেরা পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র বৈদেশিক কোনো শত্রুর সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে পরমবীর চক্র দেওয়া হয়। ইন পিস টাইম, অর্থাৎ আভ্যন্তরীণ কোনো সমস্যার সর্বোচ্চ সম্মান কিন্তু অশোক চক্র। এই পরমবীর চক্র আর অশোক চক্রের পার্থক্যটা বুঝে নিন। বৈদেশিক শত্রু মোকাবেলা করতে গিয়ে যখন সুপ্রিম স্যাক্রিফাইস করেন তখন কিন্তু, বা বিশেষ বীরত্বের প্রমাণ দেন, তখন কিন্তু পরমবীর চক্র দেওয়া হয়। আর আভ্যন্তরীণ গোলযোগ, সে জঙ্গি আনা হোক বা অন্য কোনো ব্যাপার, আভ্যন্তরীণ গোলযোগের জন্য কিন্তু সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অশোক চক্র। হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, খেলায় সবচেয়ে উচ্চতম পুরস্কার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটা 1991 সাল থেকে দেওয়া শুরু হয়। ফর কোচিং, দ্রোণাচার্য পুরস্কার কিন্তু কোচিংয়ে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচিং। প্রসঙ্গত বলে রাখি, ভারতরত্ন ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখো। ভারতরত্ন ক্ষেত্রে রাখো, প্রথম ভারতরত্ন পেয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম ভারতরত্ন পেয়েছিল রাধাকৃষ্ণন। আর সর্বশেষ 2019 সালে ভারতরত্ন দেওয়া হয় 3 জনকে। ভারতরত্ন দেওয়া হয় 3 জনকে। একজন প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা। গায়ক ভূপেন সত্যাগ্রহ। প্রথম সত্যাগ্রহ হয় মহাত্মা গান্ধী করেন। প্রথম সত্যাগ্রহ কোথায়? বিহারের চম্পারণ জেলায় 1917 সালে। প্রথম সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917 সালে বিহারের পরবর্তী বিষয় ভারতের ব্যাংক। ভারতের প্রথম ব্যাংক হলো ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতের প্রথম ব্যাংক কিন্তু ব্যাংক অফ হিন্দুস্তান। প্রথম ইন্ডিজেনাস ব্যাংক মানে দেশীয় ব্যাংক কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতের প্রথম ইন্ডিজেনাস ব্যাংক কোনটা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1895 সালে লাহোরে স্থাপন করা হয়েছিল। লাহোরে কিন্তু পাঞ্জাব ব্যাংকের স্থাপন করা হয়েছিল। প্রসঙ্গত বলে রাখি, 1881-তে অয়ুধ ন্যাশনাল ব্যাংক, 1881-তে অয়ুধ ন্যাশনাল ব্যাংক কিন্তু ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক। যেটা বলছিলাম সেটা হচ্ছে 1881-তে অয়ুধ ন্যাশনাল ব্যাংক কিন্তু প্রথম ভারতীয় ব্যাংক। পিএনবি 1881 নয়, 1894-তে এস্টাবলিশমেন্ট করে 1895-তে কিন্তু ওপেন হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসে ফার্স্ট ইন্ডিজিনাস ব্যাংক, সেটা কিন্তু পিএনবি হবে। আর যদি বলে ফার্স্ট ইন্ডিজিনাস ফুললি অপারেটেড বাই ইন্ডিয়ান ব্যাংক, সেটা কিন্তু 1881-তে অয়ুধ ব্যাংক হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে লার্জেস্ট পাবলিক সেক্টর হচ্ছে এসবিআই ব্যাংক। ব্যাংক উইথ মোস্ট ফরেন ব্রাঞ্চ, সেটাও এসবিআই। ফার্স্ট ফরেন ব্যাংক ইন ইন্ডিয়া, প্রথম বিদেশি ব্যাংক ভারতে চার্টার্ড ব্যাংক। আরেকটা প্রশ্ন আসে, কোন ব্যাংক প্রথম ভারতবর্ষে এটিএম চালু করেছিল? ভারতে এটিএম কনসেপ্ট নিয়ে আসে প্রথম এইচএসবিসি ব্যাংক। হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসি, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসি ব্যাংক কিন্তু প্রথম এটিএম কনসেপ্ট নিয়ে আসে 1987-এ, 1987 সালে, 1987। পরবর্তী টপিক যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্যারেজ এবং ড্যাম।
দেখো ব্যারেজ এবং ড্যাম নিয়ে আমরা জিওগ্রাফিতে আলোচনা করব। এই মুহূর্তে যদি সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে লংগেস্ট ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এটা গঙ্গা নদীর উপরে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে। এটা গঙ্গার উপরে ওয়েস্ট বেঙ্গলে, আমরা ম্যাপে দেখছি ডান দিকে। দেখো ড্যাম, ড্যামের ক্ষেত্রে দেখো হাইয়েস্ট ড্যাম হচ্ছে তেহরি, আর বাকিগুলো কিছু লাগবে না, এটুকু জানো হাইয়েস্ট ড্যাম কিন্তু তেহরি। আর লংগেস্ট ড্যাম হলো হীরাকুদ, লংগেস্ট ড্যাম হলো হীরাকুদ, মহানদীর উপরে উড়িষ্যায়। তেহরি ভাগীরথীর উপরে উত্তরাখণ্ডে, আর লংগেস্ট হচ্ছে হীরাকুদ মহানদীর উপরে। প্রসঙ্গত উল্লেখ করা যাক, তেহরি ড্যামের উচ্চতা কিন্তু 261 মিটার এবং এটা ওয়ার্ল্ডের 8th হাইয়েস্ট ড্যাম। এটা 8ম হাইয়েস্ট কিন্তু এই তেহরি, ওয়ার্ল্ডের 8ম হাইয়েস্ট কিন্তু এই তেহরি। দেখো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে লার্জেস্ট ড্যাম বা ব্যারেজের কাছে তো রিজার্ভার থাকে, বেশিরভাগ ড্যামের কাছে রিজার্ভার থাকে। এই সবচেয়ে বড় হচ্ছে লার্জেস্ট ম্যানমেড রিজার্ভার কোনটা ভারতবর্ষে, সেটা হচ্ছে ইন্দ্রসাগর, INDRA, ইন্দ্রসাগর। সেটা নর্মদা নদীর উপরে, হ্যাঁ, ইন্দ্রসাগর হচ্ছে নর্মদা নদীর উপরে মধ্যপ্রদেশে। এমপিতে নর্মদা নদীর উপরে কিন্তু এই ইন্দ্রসাগর হচ্ছে লার্জেস্ট রিজার্ভার অফ ইন্ডিয়া। পরবর্তী টপিকে আমরা দেখব এয়ারফিল্ড, যুদ্ধক্ষেত্র, আকাশ যুদ্ধক্ষেত্র। হাইয়েস্ট এয়ারফিল্ড হচ্ছে দৌলতবেগ ওলদি, এটা লাদাখ রিজিয়নে দৌলতবেগ হচ্ছে হাইয়েস্ট এয়ারফিল্ড। ব্যাটেল গ্রাউন্ড, হাইয়েস্ট ব্যাটেল গ্রাউন্ড হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। এই সিয়াচেন গ্লেসিয়ার নিয়ে অনেকগুলো তথ্য পরীক্ষায় আসে। সিয়াচেন গ্লেসিয়ারের অবস্থান আসে, সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে উচ্চতম যুদ্ধক্ষেত্র, এর লেন্থ হচ্ছে, এই একটা গ্লেসিয়ারটার লেন্থ 76 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। এটা পৃথিবীর পোলার রিজিয়নের বাইরে অন্যতম দীর্ঘতম হিমবাহ বা গ্লেসিয়ার। পরের টপিক দেখবো আমরা বিচ, ভারতের সবচেয়ে বড় বিচ, লংগেস্ট বিচ হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ। সবচেয়ে লংগেস্ট বিচ চেন্নাইয়ের, এই চেন্নাইয়ের কাছে মেরিনা বিচ। পরবর্তী প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন, লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন। লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন হচ্ছে কলকাতা বোটানিক্যাল গার্ডেন বা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়ার শিবপুরে অবস্থিত। আগের নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটা কিন্তু 1786-তে মোটামুটি স্থাপন করা। ওল্ডেস্টটা হলো ফতেহাবাক্স বোটানিক্যাল গার্ডেন ইউপিতে, এটা 1750 নাগাদ স্থাপন করা হয়। ফতেহাবাক্স ইউপি সাহারানপুর, ফতেহাবাক্স বোটানিক্যাল গার্ডেন ইউপি সাহারানপুরে হচ্ছে ওল্ডেস্ট। কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় ওল্ডেস্ট কিন্তু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকেই বলা হয়। যদি অপশনে দুটোই থাকে তাহলে ফতেহাবাক্স হওয়া জরুরি, যদি ফতেহাবাক্স না থাকে তাহলে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। পরবর্তী টপিক ভারতের বিভিন্ন ব্রিজ, ভারতের বিভিন্ন ব্রিজ। প্রথম আয়রন ব্রিজ হচ্ছে লোহে কাপুল, এটা গোমতীর উপরে 1815 সালে তৈরি করা হয়েছিল। লংগেস্ট রিভার ব্রিজ, সবচেয়ে দীর্ঘতম নদী সেতু। আগে ছিল মহাত্মা গান্ধী সেতু পাটনায়, এখন বর্তমানে ভূপেন হাজারিকা সেতু, এটা কিন্তু লোহিত নদীর উপরে, আসাম অরুণাচল প্রদেশ বর্ডারে লোহিত নদীর উপরে কিন্তু এই ভূপেন হাজারিকা সেতু। প্রসঙ্গত উল্লেখ করা যাক, এই যে ভূপেন হাজারিকা সেতু, এর অপর নাম হচ্ছে ডোলা সাদিয়া সেতু। এটা পাবলিকের জন্য ওপেন করা হয়েছিল 26 মে 2017, ভেরি রিসেন্ট কিন্তু এটাকে ওপেন করা হয়। এর আগে অবশ্য ছিল দীর্ঘতম ব্রিজ কিন্তু মহাত্মা গান্ধী সেতু, সেটা পাটনায়, কিন্তু বর্তমানে কিন্তু ভূপেন হাজারিকা সেতু লোহিত নদীর উপরে আসাম অরুণাচল সীমান্তে। হাইয়েস্ট মোটরেবল ব্রিজ, হাইয়েস্ট মোটরেবল ব্রিজ কিন্তু খারদুংলা, হাইয়েস্ট মোটরেবল ব্রিজ কিন্তু খারদুংলা। এই খারদুংলা পাস কিন্তু লাদাখ যাওয়ার রাস্তায় পড়ে। এই খারদুংলা পাস কিন্তু উচ্চতম যান চলাচল, সারা পৃথিবীতে সবচেয়ে উচ্চতম যান চলাচল ক্ষেত্র কিন্তু খারদুংলা পাস। এটি লাদাখ অঞ্চলে অবস্থিত, আর এটি শিয়ক ও নুব্রা ভ্যালির মধ্যে কানেক্ট করছে। এটি শিয়ক আর নুব্রা ভ্যালির মধ্যে কিন্তু কানেকশন দিচ্ছে খারদুংলা পাস। লংগেস্ট সি ব্রিজ হচ্ছে, সি ব্রিজ সমুদ্রের উপরে লংগেস্ট সি ব্রিজ হচ্ছে ব্যান্ড্রা থেকে ওরলি, মুম্বাইয়ে ব্যান্ড্রা থেকে ওরলি সিলিং ব্রিজ, এটা 5.6 কিলোমিটার। বিগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ হচ্ছে রবীন্দ্র সেতু, আমাদের হাওড়া ব্রিজ যাকে বলি তার অপর নাম রবীন্দ্র সেতু, এটা হচ্ছে বিগেস্ট ক্যান্টিলিভার ব্রিজ। আরেকটা সেতুর কথা উল্লেখ করা উচিত, যেটা ভারতের লংগেস্ট রেলওয়ে ব্রিজ, সেটা কিন্তু ভেম্বনাদ ব্রিজ কেরালাতে, এটা কিন্তু লংগেস্ট হচ্ছে তোমার রেলওয়ে ব্রিজ। আর একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে লংগেস্ট সি ব্রিজ রেলওয়ে, সেটা কিন্তু পম্বন ব্রিজ। এই পম্বন ব্রিজ হচ্ছে লংগেস্ট সি ব্রিজ।
এবার আমরা পার্ট ওয়ানে যে ভিডিও আমরা বানিয়েছিলাম ইন্ডিয়াস ফ্যাক্ট পার্ট ওয়ান, তার থেকে যে প্রশ্নগুলো মোটামুটি পরীক্ষায় আসে ভিন্ন ভিন্ন রাজ্যের পিএসসির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্ন বলছে হাউ মেনি ভিলেজেস আর অ্যাপ্রক্সিমেটলি দেয়ার ইন ইন্ডিয়া। তো বলছে ভারতবর্ষে মোটামুটি ভিলেজের সংখ্যা বা গ্রামের সংখ্যা কতগুলি। দেখো 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের মোট গ্রাম হচ্ছে 6,49,481টি। 6,49,481টি। যেখানে অপশান এ বলছে 5 লাখ, বি বলছে 6,30,000, সি বলছে 8 লাখ, ডি নান অফ দিস। তাহলে এর আনসার হবে কি ডি নান অফ দিস। এবার দেখবো দ্বিতীয় প্রশ্ন বলছে এরিয়া অফ ইন্ডিয়া ইজ 2.4% অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। আমরা আগের সিরিজে দেখেছিলাম সেটা হচ্ছে পুরো পৃথিবীর 2.4%। বলছে যেটা কি সেটা পপুলেশনটা কত পার্সেন্ট রয়েছে ইন্ডিয়া। দেখো সারা ভারতবর্ষে টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 17% কিন্তু ভারতবর্ষে অবস্থিত। তাহলে এখানে অপশন বিটা কারেক্ট হবে। পপুলেশন ইজ 17% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। এখানে অপশন বিটা ঠিক হবে। থার্ড কোশ্চেন হোয়ার ডাজ ইন্ডিয়া র্যাঙ্ক ইন এরিয়া অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য র্যাঙ্ক কত নম্বর দেশ এরিয়া ওয়াইজ। সেটা কি ভারতবর্ষ কিন্তু 7th লার্জেস্ট কান্ট্রি। আমরা প্রথম দিয়ে দিয়েছিলাম এরিয়া ওয়াইজ কিন্তু ইন্ডিয়া কিন্তু 7th লার্জেস্ট। পরের প্রশ্ন দেখো সেম প্রশ্ন ইন্ডিয়া ইজ ইন সাইজ, এটা কিন্তু সি হবে 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। দেখো কতবার পরীক্ষায় এসছে, কত পরীক্ষায় এই প্রশ্নগুলো এসছে। পরের প্রশ্ন দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। বলছে টোটাল এরিয়া অফ ইন্ডিয়া ইজ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, ল্যাটিটিউডিয়াল এক্সটেন্ট 8 ডিগ্রি 4 মিনিট নর্থ আর 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, লঙ্গিটিউডিয়াল এক্সটেন্ট 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট টু 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। আর অপশান ডি বলছে নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া ইজ 26। দেখো কোনটা ভুল জানতে চাইছিল, এখানে ডিটা ভুল। তাহলে এখন ভারতের রাজ্য সংখ্যা কত 28টা, 28 স্টেটস। পরবর্তী 6 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট ইন্ডিয়া। বলছে কোনটা ট্রু স্টেটমেন্ট। ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এটা কি ট্রু হবে। এটা 7th লার্জেস্ট কান্ট্রি, এটা ট্রু নয়। ইট অকুপাইজ অ্যাবাউট 2.4% অফ দ্য টোটাল এরিয়া অফ লিথোস্ফিয়ার, আর্থের লিথোস্ফিয়ার 2.4%, এটা ঠিক। হোল অফ ইন্ডিয়া লাইজ ইন ট্রপিক জোন, না ট্রপিক জোনে পুরো ইন্ডিয়া অবস্থিত না। বলছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লঙ্গিটিউড ইউজ টু ডিটারমাইন ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম, আইএসটির মান 82 ডিগ্রি 30 মিনিট, এটাও ঠিক। তাহলে 2 আর 4 ঠিক। এবার অপশানে দেখি এ 1 2 বি 2 3, দেখো ডিটা 2 আর 4, এখানে আনসার হবে কত 2 আর 4। এটা ইউপিএসসি মেন্সের প্রশ্ন 2006। পরবর্তী প্রশ্ন দেখো বলছে 70 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, 70 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড পাসেস থ্রু। 70 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড যাচ্ছে হচ্ছে নাগপুরের মধ্যে দিয়ে, 70 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড কিন্তু নাগপুরের উপর দিয়ে যায়। পরবর্তী প্রশ্ন বলছে দ্য ল্যাটিটিউড দ্যাট পাস থ্রু সিকিম অলসো পাস থ্রু। যে ল্যাটিটিউডটা সিকিমের মধ্যে দিয়ে যাচ্ছে, আচ্ছা যে ল্যাটিটিউড সিকিম সেটা কোন রাজ্যের মধ্যে দিয়ে অলরেডি কিন্তু পাস হচ্ছে। আমরা যদি এইভাবে এঁকে থাকি এটাকে দেখে নিই, অপশনগুলো দেখে নিই রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তো দেখো সিকিমের যে ল্যাটিটিউডটা গেছে সেটা কিন্তু রাজস্থান দিয়েও গেছে, সিকিম দিয়ে যেটা গেছে সেটা কিন্তু রাজস্থান দিয়েও গেছে। তাহলে অপশান কিন্তু আনসার হবে কিন্তু রাজস্থান। পরবর্তী প্রশ্ন দেখব দ্য এক্সপেনশন অফ ইন্ডিয়া ইন বিটুইন। বলছে ভারতের বিস্তার কোনটা। বলছে 37 ডিগ্রি 17 মিনিট 53 সেকেন্ড নর্থ থেকে 8 ডিগ্রি 6 মিনিট 28 সেকেন্ড, 37 ডিগ্রি 17 মিনিট 53 সেকেন্ড নর্থ, এটা আনসার ডি হবে। হ্যাঁ, এই 37 ডিগ্রি 6 মিনিট নর্থ থেকে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, অর্থাৎ এটা হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ আর এটা হলো 37 ডিগ্রি 4 মিনিট নর্থ, এটা হলো 37 ডিগ্রি 4 মিনিট নর্থ, এটা হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এর মধ্যে কিন্তু ভারতের বিস্তার অবস্থিত। 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা বহু আসে। ট্রপিক অফ ক্যান্সার পাস থ্রু গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে দেখো ট্রপিক অফ ক্যান্সার 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কোনটা কোনটা? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,
ত্রিপুরা, মিজোরাম। তো এখানে দেখো গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এই কটা অপশন আছে। কোনটা কোনটার মধ্যে দিয়ে গেছে স্বাভাবিকভাবেই দেখো গুজরাটের মধ্যে দিয়ে গেছে, এই যে গুজরাট, ছত্তিশগড়, এই যে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, এখানে ঝাড়খণ্ড উপর দিয়ে গেছে, উত্তরপ্রদেশ দিয়ে কিন্তু যায়নি, উত্তরপ্রদেশ দিয়ে কিন্তু যায়নি ট্রপিক অফ ক্যান্সার। তাহলে আনসার হবে এরটা 1, 2 ও 4। দেখো ট্রপিক অফ ক্যান্সার নিয়ে যতগুলো প্রশ্ন বিভিন্ন রাজ্যের পরীক্ষা এসে সেগুলো আলোচনা করছি আমরা। বলছে দ্য স্টেট অফ ইন্ডিয়া থ্রু হুইচ ট্রপিক অফ ক্যান্সার পাসেস ইজ, জম্মু কাশ্মীর যায়নি, হিমাচল প্রদেশ যায়নি, বিহার যায়নি, ঝাড়খণ্ড গেছে। আনসার হবে ডি, ঝাড়খণ্ড। বলছে থ্রু হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস ডাজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস, ভারতে কটা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে? দেখো 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এই মাত্র ম্যাপে আমরা দেখেছি 8টা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। বলছে ট্রপিক অফ ক্যান্সার পাস থ্রু কোনটার মধ্যে দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, অল অফ দ্য অ্যাবভ। এই আনসার হবে কি? অল অফ দ্য অ্যাবভ, সব রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আবার সে প্রশ্ন বলছে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস, ওড়িশা, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। দেখো আনসার হবে কি? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টাউনস ইজ নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার, কোন শহরটা ট্রপিক অফ ক্যান্সারের কাছে? আগরতলা, গান্ধীনগর, জব্বলপুর, উজ্জয়ন। দেখো ওই ত্রিপুরার উপর দিয়ে গেছে, নিশ্চয়ই ত্রিপুরার উপর দিয়ে গেছে। ত্রিপুরার উপর দিয়ে আবার এই গুজরাটের গান্ধীনগরের কাছ দিয়েও গেছে, গুজরাটের উপর দিয়েও গেছে। এখানে আনসার হবে যেটা প্রমিনেন্ট, সেটা যে গান্ধীনগরের একেবারে কাছ দিয়ে গেছে। আর প্রসঙ্গত বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা কিন্তু গেছে। পরবর্তী আবার একই ধরনের প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং সিটিজ হুইচ ওয়ান অফ দ্য নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার, কোন শহরটা ট্রপিক ক্যান্সারের কাছে? অপশনগুলো দেখে নি, চলো অপশনগুলো দেখে নেওয়া যাক। দিল্লি, কলকাতা, যোধপুর, নাগপুর। এখানে যে বাকি শহরগুলোর কথা বলা আছে, কলকাতা বাদ দিয়ে যে বাকি শহরগুলোর কথা বলা আছে সেগুলো কর্কটক্রান্তি রেখা থেকে বেশটাই দূরে। সেই তুলনায় কলকাতা কিন্তু কর্কটক্রান্তি রেখার অনেকটাই কাছাকাছি অবস্থিত। তাহলে এখানে আনসার হবে কি? কলকাতা। 7 নম্বর প্রশ্ন দেখব, হুইচ অফ দ্য ইম্পর্টেন্ট ল্যাটিটিউড ডিভাইডস ইন্ডিয়া অলমোস্ট টু ইকুয়াল পার্ট। বলছে কোন ল্যাটিটিউডটা বা কোন অক্ষরেখাটা ইন্ডিয়াকে ভারতবর্ষে দুভাগ করেছে মোটামুটি দুটো পার্টে। দেখো মোটামুটি দুটো পার্ট মানে জাস্ট এই জায়গাটা, মোটামুটি দুটো পার্ট মানে জাস্ট এই জায়গাটা। এটা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা ট্রপিক অফ ক্যান্সার। তাহলে আনসার কী হবে? 23.5 ডিগ্রি নর্থ। এই রেখাটা কিন্তু ভারতবর্ষকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট দুটো পার্টে কিন্তু ভাগ করেছে। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস লাইজ নর্থ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার, কোনটা কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত? দেখো ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ভালো করে দেখো, এখানে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে, মণিপুরের এই মিজোরামের মধ্যে দিয়ে গেছে, ত্রিপুরার মধ্যে দিয়ে গেছে। এই যে মণিপুর রাজ্য রয়েছে এখানে, এই মণিপুর রাজ্য কিন্তু কর্কটক্রান্তি রেখার উপর দিকে বা উত্তরে অবস্থিত, নর্থে অবস্থিত। তাহলে আনসারে কী হবে এখানে? মণিপুর। 8 আনসার হচ্ছে মণিপুর। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস উইল হ্যাভ ম্যাক্সিমাম ডে লেন্থ ইন দ্য মান্থ অফ জুন, জুন মাসে কোথায় সবচেয়ে দিনের পরিমাণ সবচেয়ে লম্বা হয়? দেখুন এখানে আনসার হবে ডি, দিল্লি। দিল্লিতে সবচেয়ে বেশি লেন্থ হয়। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ ক্লোজেস্ট টু দ্য আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান। এর আনসার হবে, দেখো এখানে আছে অপশন কি? রেওয়া, সাগর, উজ্জয়ন আর হৈসঙ্গাবাদ। এর আনসার হবে এ, রেওয়া। এই রেওয়া কিন্তু আইএসটির কাছাকাছি অবস্থিত। বলছে এই দেখো এটা হলো আইএসটি, হ্যাঁ এটা হলো আইএসটি, এটা 82.5 ডিগ্রি পূর্ব। বলছে ইট ইজ 10 AM IST, then what would be the local time at Shillong on 92 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। দেখো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সময় পার্থক্য 4 মিনিট। তাহলে এখানে 10টা তো অলরেডি বাজে, তো এখানে 92 ডিগ্রি লঙ্গিটিউড বলেছে। তো 92 ডিগ্রি লঙ্গিটিউড অ্যাপ্রক্সিমেটলি 82.5 থেকে 92 অ্যাপ্রক্সিমেটলি 10 ডিগ্রির হেরফের। তো 10 ডিগ্রির হেরফের তাহলে হচ্ছে 10 ডিগ্রি 40 মিনিটের কিছুটা কম হবে, যেহেতু 82.5 ডিগ্রি। এটা হবে 10:38 AM। শিলংয়ে 92 ডিগ্রিতে বাজা উচিত 10:38 AM। পরবর্তী প্রশ্ন দেখছে
when there is midnight at IST meridian, a place observes 6 a.m. The meridian on which the said place is located, সেটা কতটায় অবস্থান করছে? তিনের আনসার হবে বি, 172°30'। বলছে হাউ মেনি আওয়ার্স অফ টাইম ডিফারেন্স উইল বি দেয়ার বিটুইন দ্য মোস্ট ওয়েস্টার্ন ভিলেজ অফ গুজরাট অ্যান্ড মোস্ট ইস্টার্ন ভিলেজ অফ অরুণাচল প্রদেশ ওয়ালাং। দেখো তাহলে এখান থেকে আরও দুটো প্রশ্ন উত্তর পেলে, যে মোস্ট ওয়েস্টার্ন ভিলেজ কোথায় গুজরাটে, আর মোস্ট ইস্টার্ন ভিলেজ কোনটা, ওয়ালাং অরুণাচল প্রদেশে। এখানে চারের উত্তর হবে নিয়ার অ্যাবাউট 1 আওয়ার। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 1 আওয়ার। দেখো দ্রাঘিমা বা টাইম জোন নিয়ে পরবর্তী প্রশ্ন বলছে, ইফ দ্য সান রাইজেস অ্যাট ট্রিপ ইন অরুণাচল প্রদেশ অ্যাট 5 AM, অর্থাৎ অরুণাচল প্রদেশে যদি 5টায় সানরাইজ হয়, এখানে যদি 5টায় সানরাইজ হয়, দেন হোয়াট টাইম IST উইল দ্য সান রাইজ ইন দ্য কান্ডালা ইন গুজরাট? গুজরাটের কান্ডালাতে, অর্থাৎ এই জায়গাতে কখন তোমার সূর্য উঠবে? এখানে উঠছে কত, 5টায়, এখানে কটায় উঠবে? এর আনসার হবে, দেখো এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এর মধ্যে মোটামুটি টাইমের ডিফারেন্স অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার। সুতরাং এখানে যদি 5টা বেজে থাকে, তাহলে এখানে কটায় হবে, 7টায়। তাহলে এখানে আনসার কত হবে, সি, অ্যাবাউট 7 AM। প্রশ্ন বলছে, when it is noon at IST meridian, যখন IST মেরিডিয়ানে দুপুর, what would be the local time at 120° ইস্ট লঙ্গিটিউড? অর্থাৎ IST এরকম জায়গায় আছে, এখানে যখন দুপুর, তখন 120° ইস্ট লঙ্গিটিউডে তখন কটা বাজার কথা? আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময় পার্থক্য হয় 4 মিনিট। সুতরাং 120°তে এখানে যদি 82.5 হয়ে থাকে, 82.5° হয়ে থাকে, তো 120°তে তখন বাজবে দুপুর 2:30, অ্যাপ্রক্সিমেট দুপুর 2:30 টাইম হবে তখন। পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো, আবার IST নিয়ে বলছে, IST ডাজ নট পাস থ্রু অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। দেখো আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে IST গেছে। একটা হচ্ছে উত্তরপ্রদেশ, 2 মধ্যপ্রদেশ, 3 ছত্তিশগড়, 4 উড়িষ্যা, 5 হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এখানে অবশ্যই তেলেঙ্গানাটা আলাদা করে দিই। এই কটা রাজ্যের উপর দিয়ে কিন্তু IST গেছে। তো পরিষ্কার দেখো এখানে কার উপর দিয়ে যায়নি, মহারাষ্ট্রের উপর দিয়ে যায়, কারণ এটা মহারাষ্ট্র, এর উপর দিয়ে যায়নি IST। তাহলে আনসার হবে সি, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান টাইম মেরিডিয়ান 82.5° ইস্ট passes through which of the following towns? কোন শহরের পাশ দিয়ে এটা গেছে? নাগপুর, দিল্লি, পাটনা, এলাহাবাদ। দেখো অ্যাপ্রক্সিমেট যদি ম্যাপ দেখো, এখানে হচ্ছে নাগপুর, এখানে হলো পাটনা, নাগপুর, এটা দিল্লি, আর এইটা হলো এলাহাবাদ। তো ডেফিনেটলি এটা এলাহাবাদের উপর দিয়ে গেছে। পরে সহজ প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং লঙ্গিটিউড নোন অ্যাজ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ইন ইন্ডিয়া? সেটা কত, 82.5° ইস্ট। এটা কত, 82.5° ইস্ট। এই টাইমটা 82.5° ইস্ট। আপনার আরেকটি প্রশ্ন দেখো, বলছে, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ টেকেন ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সিটি? দেখো এলাহাবাদ, এই আগের কোশ্চেন এলাহাবাদ এক্সাক্ট না, এলাহাবাদের কাছে নৈনি নামক একটা জায়গা আছে, সেই নৈনির কাছ দিয়ে কিন্তু এই আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের যে দ্রাঘিমা সেটা গেছে। সেটা কত ছিল, আবার বললি, 82.5° ইস্ট। পরের প্রশ্ন দেখো, বলছে, হাউ মাচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য IST অ্যান্ড দ্য গ্রিনিচ মিন টাইম GMT? দেখো IST আর GMT, লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে লেখা গেছে, তাকে বলছে GMT, আর এটা হচ্ছে IST। তো আমরা দেখতেই পাচ্ছি এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5.5 ঘন্টা। তাহলে কি
আইএসটি অর্থাৎ আইএসটি ইস্টে থাকার জন্য, জিএমটি এদিকে আছে অবশ্যই 0 ডিগ্রিটা, ইস্টে থাকার জন্য এটা কিন্তু 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে। আনসার বি হবে, অপশন বি, 5.5 ঘন্টা কিন্তু সময় কিন্তু আমরা এগিয়ে আছি জিএমটির থেকে। পরবর্তী প্রশ্ন দেখা যাক, বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কনসিডার ফলো বলছে লংগিটিউড অফ জব্বলপুরস লোকেশন ইজ বিটুইন দোজ অফ ইন্দোর অ্যান্ড ভোপাল। জব্বলপুরটা ইন্দোর আর ভোপালের মধ্যে। ল্যাটিটিউড অফ ঔরঙ্গাবাদ's লোকেশন ইজ বিটুইন দোজ অফ ভদোদরা অ্যান্ড পুনে। ব্যাঙ্গালুরু ইজ সিচুয়েটেড মোর সাউথওয়ার্ড দ্যান চেন্নাই। বলছে এটার মধ্যে কোনটা ট্রু? তো শহরগুলোর লোকেশন আমাদের, চলো প্রবাবল আনসারটা দেখা যাক। বলছে প্রথম অপশন দেখো, লংগিটিউড অফ জব্বলপুর লোকেশন বিটুইন দোজ অফ ইন্দোর অ্যান্ড ভোপাল। তো দেখো জব্বলপুর কোথায় আমরা দেখে নিই। দেখো জব্বলপুরের লোকেশন কিন্তু মোটামুটি এইরকম জায়গায় হলো জব্বলপুর। এটা যদি ইন্দোর, এটা ভোপাল, এটা ইন্দোর, এটা ভোপাল, এটা জব্বলপুর। তো প্রথমটা তাহলে ট্রু হচ্ছে না, কারণ লংগিটিউড অফ জব্বলপুর লোকেশন বিটুইন দোজ অফ ইন্দোর ভোপালের মধ্যে কিন্তু জব্বলপুর হচ্ছে না। তো 2 নম্বর স্টেটমেন্টে বলছে ল্যাটিটিউড অফ ঔরঙ্গাবাদ লোকেশন ইজ বিটুইন দোজ অফ ভদোদরা অ্যান্ড পুনে। তাহলে দেখো ঔরঙ্গাবাদ এই জায়গায়, ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদের ল্যাটিটিউড মানে এইটা, এটা কি ভদোদরা এখানে গুজরাটে, আর পুনে মহারাষ্ট্র এই জায়গাতে। তো ল্যাটিটিউডটা স্বাভাবিকভাবেই এই দুটোর মাঝখানে অবস্থিত। তো দুইয়েরটা ট্রু হবে। আবার দেখো বেঙ্গালুরু বা বেঙ্গালুর ইজ সিচুয়েটেড মোর সাউথওয়ার্ড দ্যান চেন্নাই। ডেফিনেটলি এই যে চেন্নাই, এই যে বেঙ্গালুর, এটা মোর সাউথওয়ার্ড, আরও না ভুল বললাম, সাউথওয়ার্ড তো নয় এটা। তো এটা কখনোই নয়, তাহলে শুধুমাত্র দুইটা ট্রু হবে, অনলি 2 ইজ ট্রু, কারণ এটা কিন্তু ওয়েস্টওয়ার্ডে অবস্থিত। সাউথওয়ার্ড মানে এই দিকটায় হওয়ার কথা, তো বেঙ্গালুরু এই দিকটায়, সুতরাং অনলি 2 আনসার হবে। পরের প্রশ্ন চলে এলো এক্সট্রিম পয়েন্ট 0 নিয়ে। পরবর্তী প্রশ্ন আমাদের বলছে হোয়াট ইজ দ্য সাউদার্নমোস্ট পয়েন্ট অফ, হোয়াট ইজ দ্য সাউদার্নমোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তো সাউদার্নমোস্ট পয়েন্ট বলছে কন্যাকুমারী, গ্রেট নিকোবর, লাক্ষাদ্বীপ, মাদ্রাস। দেখো মেইনল্যান্ডের সাউদার্ন পয়েন্ট হচ্ছে আমার, মেইনল্যান্ডের সাউদার্ন পয়েন্ট কন্যাকুমারী হলেও, তো দ্বীপগুলোর মধ্যে ভারতের সবচেয়ে দক্ষিণে আছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টটা কোথায়? গ্রেট নিকোবরে অবস্থিত। তো এটা আনসার হবে বি। অলরেডি 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা বলেই দিয়েছি, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন্দিরা পয়েন্ট ইজ ইন গ্রেট নিকোবর। আমরা আন্দামান নিকোবরের ভিডিও একটা রয়েছে আলাদা করে, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভিডিওতে তোমরা এগুলোর ডিটেলস লোকেশন দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন বলছে নেম দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়ার বে অফ বেঙ্গল, আরবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশান মিট। তো দেখো এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এটা হলো আরবিয়ান সি, আর এই নিচে হলো ইন্ডিয়ান ওশান এই জায়গাতে। তো এটা মিলছে, এই তিনটেই গিয়ে মিলছে কিন্তু কন্যাকুমারী বা কেপ কমেডিনি, এই তিনটেই গিয়ে মিলছে এই জায়গাতে কন্যাকুমারী বা ভারতের একদম শেষ প্রান্তে কন্যাকুমারী, মেনল্যান্ডের কন্যাকুমারীতে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার স্টেট ইন্ডিয়া ইন্ডিকেটস দ্য ইস্টার্ন মোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট। আচ্ছা ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট স্টেট, ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট স্টেট কোনটা হবে? এই দেখো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হচ্ছে ইন্ডিয়ান ইস্টার্ন মোস্ট স্টেট। আর ওয়েস্টার্ন মোস্ট স্টেট কোনটা হবে? সেটা হচ্ছে গুজরাট। তো দেখা যাক পেয়ার কোনটা হয়। দেখেন এখানে আনসার হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ অ্যান্ড গুজরাট। এখানে আনসার হবে অরুণাচল প্রদেশ অ্যান্ড গুজরাট। বলছে দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ, বলছে ভারতের সর্বপশ্চিম বিন্দু যেটা রয়েছে, ভারতের সর্বপশ্চিম বিন্দু মানে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ঠিক এই জায়গাটা, দ্যাট ইজ গুজরাটের গুহারমতা। তো এটা কত ডিগ্রি অক্ষাংশ সেটা জানতে চাইছে, সরি এটা কত ডিগ্রি দ্রাঘিমাংশ সেটা জানতে চাইছে, অক্ষাংশ নয় দ্রাঘিমাংশ সেটা জানতে চাইছে। এটা হলো 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। ইস্ট কেন? কারণ আমরা জানি এটা যদি পৃথিবী হয়, এটা যদি 0 বা গ্রিনিচ হয়, 0 ডিগ্রি বা গ্রিনিচ হয়, আমরা কিন্তু গ্রিনিচের পূর্ব দিকে আছি, সেই জন্য এটা কিন্তু আনসার হবে সি। পরবর্তী প্রশ্ন ছিল বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেজর ইন্ডিয়ান সিটিজ মোস্ট ইস্টওয়ার্ড লোকেটেড। হায়দ্রাবাদ, ভোপাল, লখনৌ, বেঙ্গালুরু। দেখো হায়দ্রাবাদ এখানে, বেঙ্গালুরু এখানে, ভোপাল এখানে, লখনৌ এখানে। তো স্বাভাবিকভাবেই দেখো ইস্টওয়ার্ড মানে টুয়ার্ডস এদিকে রয়েছে লখনৌ। আনসার হবে কি? লখনৌ।
পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ইন্ডিয়ান স্টেটস বর্ডারিং বাংলাদেশ আর, বলছে ভারতের কোন রাজ্যগুলো বাংলাদেশকে ছুঁয়ে আছে। স্পষ্টতই দেখো ছবিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভারতের যে রাজ্যগুলো বাংলাদেশকে ছুঁয়ে থাকবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এর আনসার হবে সি, মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা। যদি মিজোরাম থাকতো মিজোরামও হতো, মিজোরামের সঙ্গে বর্ডার রয়েছে। প্রসঙ্গত বলি মিজোরামের সঙ্গে দুটো দেশের বর্ডার রয়েছে, একটা মায়ানমার, একটা বাংলাদেশ। এই প্রশ্নও আসে মিজোরামের সঙ্গে কিন্তু বাংলাদেশ আর মায়ানমার এই দুটো দেশের কিন্তু বর্ডার রয়েছে। পরের প্রশ্ন, কোন স্টেট ভুটানের সাথে বর্ডার শেয়ার করে না। দেখো ভুটানের সাথে, ভুটান আমাদের এরকম জায়গায় রয়েছে, ভুটান কোন স্টেট করে না? সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে আনসার হবে মেঘালয়। মেঘালয়ের সঙ্গে কিন্তু ভুটানের, এটা মেঘালয়, এর সাথে কিন্তু ভুটানের সরাসরি কোনো যোগাযোগ নেই, ভুটান কিন্তু এখানটায়। নেক্সট, পরবর্তী কোনটা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে না, কোন রাজ্যটা? এর আনসার হবে কি? অ্যান্সার হবে মণিপুর। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট শেয়ার ম্যাক্সিমাম বাউন্ডারি উইথ মায়ানমার। মায়ানমারের সাথে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি আছে? এর আনসার হবে হচ্ছে অরুণাচল প্রদেশ। মায়ানমারের সাথে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করছি আমরা অরুণাচল প্রদেশ। 5 নম্বর প্রশ্ন বলছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ বর্ডার উইথ দ্য 3 কান্ট্রিজ নেমলি নেপাল, ভুটান অ্যান্ড চায়না। কোন রাজ্যটা নেপাল, ভুটান আর চায়না তিনটে দেশকেই, প্রতিবেশী দেশকেই ছুঁয়ে রয়েছে? এর আনসার হবে সিকিম, ডি। এদিকে নেপাল, এদিকে ভুটান, এদিকে চায়না, এই তিনটে জায়গায় ছুঁয়ে আছে সিকিম। আনসার হবে ডি, সিকিম। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি অন ইটস 3 সাইড। তিন দিকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে ত্রিপুরা। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যটার অবস্থান এরকম দেখো, এই যে ত্রিপুরা রাজ্য, এদিকেও বাংলাদেশ, এদিকেও বাংলাদেশ, এদিকেও বাংলাদেশ, এইখানে একটু মিজোরাম, এখানে একটু আসাম, এইভাবে ত্রিপুরার অবস্থান। পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ কমন বর্ডার উইথ মায়ানমার। মায়ানমারের সাথে কার বর্ডার নেই? আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম। ম্যাপে স্পষ্টতই দেখতে পাচ্ছ এটা মায়ানমার। মায়ানমারের সাথে কিন্তু আসামের কোনো ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু নেই। তাহলে আনসার হবে আসাম। পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ অফ ইন্ডিয়ান স্টেট শেয়ার ইটস বাউন্ডারিজ উইথ পাকিস্তান। পাকিস্তানকে ছুঁয়ে কোন কোন রাজ্য রয়ে গেছে? দেখো পাকিস্তানকে ছুঁয়ে রয়ে গেছে, দেখো জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। দেখো এর আনসার হবে বি এরটা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, রাজস্থান অ্যান্ড গুজরাট। এর আনসার হবে বি। 9 নম্বর প্রশ্ন দেখো দ্য গ্রুপ অফ ইন্ডিয়ান স্টেট নেবারিং নেপাল ইজ। এখানে স্পষ্টতই দেখো এটা নেপাল হয়, তো এটা সিকিম ছুঁয়ে আছে, বিহার ছুঁয়ে আছে, পশ্চিমবঙ্গ ছুঁয়ে আছে, উত্তরপ্রদেশ ছুঁয়ে আছে, উত্তরাখণ্ড ছুঁয়ে আছে। তো এখানে পেয়ারটা হয়েছে দেখো কোনটা, সিকিম আর বিহার, নয় বি কারেক্ট। পরবর্তী প্রশ্ন 10 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ শেয়ার দ্য লংগেস্ট ল্যান্ড ফ্রন্টিয়ার উইথ ইন্ডিয়া। বলছে কোন দেশের সবচেয়ে বেশি স্থল সীমান্ত ভারতবর্ষের সঙ্গে আছে? এটার আনসার হবে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট ফর্ম ইটস বাউন্ডারি উইথ বাংলাদেশ। বাংলাদেশের সাথে কোন রাজ্যের বাউন্ডারি নেই? বাংলাদেশের সাথে বাউন্ডারি নেই দেখো নাগাল্যান্ডের। এই দেখো নাগাল্যান্ডের অবস্থান, এটা নাগাল্যান্ড, নাগাল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের কোনো বাউন্ডারি নেই। নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই কটা স্টেটের সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে। পরের প্রশ্ন বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ডিমার্কেটেড বাই। এটা ছিল র্যাডক্লিফ সাহেব করেছিলেন। র্যাডক্লিফ সাহেব বর্ডার দু জায়গায় টেনেছিলেন, এক জায়গায় হচ্ছে এইটা আমরা আগে দেখেছি, আর এক জায়গায় এটা। তাহলে আনসার হবে কি র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ডুরান্ড লাইন demarcated the Indian boundary with Afghanistan. The boundary line between India and Pakistan is example of superimposed boundary. এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এটা কিন্তু superimposed boundary। superimposed boundary কাকে বলে? যখন বাউন্ডারি টানার জন্য দুটো দেশের মধ্যে তৃতীয় থার্ড কোনো দেশ হস্তক্ষেপ করে তখন তাকে বলে superimposed boundary। ভারতবর্ষের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজরা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বর্ডার টানতে সাহায্য করেছিল। র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন কি? র্যাডক্লিফ লাইন হলো ইন্ডিয়া মধ্যে যে বাউন্ডারি লাইন, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লাইন
demarcates India and the eastern part of China. ইন্ডিয়ার সাথে ইস্টার্ন পার্ট অফ চায়না ডিমার্কেশন হচ্ছে ম্যাকমোহন লাইন। এটাও আনসার হবে ম্যাকমোহন লাইন। এই যে অরুণাচল প্রদেশের সাথে বর্ডার হচ্ছে ম্যাকমোহন লাইন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেপারেটস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা? ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ আলাদা হচ্ছে পক প্রণালী দ্বারা, পক স্ট্রেট বে। এইটা হলো পক স্ট্রেট বে। প্রসঙ্গত বলে রাখা যাক, সুয়েজ খাল কিন্তু ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করছে। খাম্বাত উপসাগর, খাম্বাত উপসাগর কিন্তু এই জায়গাতে হচ্ছে খাম্বাত উপসাগর। আর গালফ অফ কচ্ছ, কচ্ছ উপসাগর কিন্তু উপরেরটা, এই উপরেরটা হচ্ছে কচ্ছ উপসাগর, যেটা কিন্তু খাম্বাত উপসাগর। পরবর্তী প্রশ্ন বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট বলছে আসাম শেয়ার্স বর্ডার উইথ ভুটান অ্যান্ড বাংলাদেশ, এটা ট্রু। এই যে ভুটান, এটা আসাম, এটা বাংলাদেশ। ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বর্ডার উইথ ভুটান অ্যান্ড নেপাল, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ভুটানেরও বর্ডার আছে, এখানে নেপালেরও বর্ডার আছে। মিজোরাম শেয়ার্স বর্ডার উইথ বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, এটা মায়ানমার, এটা বাংলাদেশ। তাহলে মিজোরামের সাথে মায়ানমার বাংলাদেশের দুটোরই বর্ডার রয়েছে। এখানে কি হবে বলছে কোনটা সঠিক? 1 2 3 তিনটেই সঠিক এখানে আনসার। দেখো ইন্ডিয়ান আইল্যান্ডসগুলো সম্বন্ধে আমাদের পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে, আমরা র্যাপিড ফায়ারে এগুলো করবো। বলছে আন্দামান আর নিকোবর আর, আন্দামান আর নিকোবর আর কোনটা? এখানে দেখো আনসার হবে অপশন বি, গ্রুপস অফ আইল্যান্ড ইন বে অফ বেঙ্গল। এখানে গ্রুপস অফ আইল্যান্ড ইন বে অফ বেঙ্গল। নম্বর প্রশ্ন বলছে নাম্বার অফ আইল্যান্ডস ইন আন্দামান আর নিকোবর ইজ অ্যাপ্রক্সিমেটলি 222টা, আনসার হবে 222। স্যাডেল পিক দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান নিকোবর লোকেটেড ইন, স্যাডেল পিকটা, স্যাডেল পিক কিন্তু আনসার হবে নর্থ আন্দামান। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু চারের আনসার হবে এ, স্যাডল পিক, স্যাডল পিক। 10 ডিগ্রি চ্যানেল পাসেস বা সেপারেট, 10 ডিগ্রি চ্যানেল দিয়ে কোনটা সেপারেট হয়? আনসার হবে অপশন এ, আন্দামান ফ্রম নিকোবর আইল্যান্ডস। 6 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ আইল্যান্ড ইজ সেপারেটেড ফ্রম ইচ আদার বাই 10 ডিগ্রি চ্যানেল? খুব স্বাভাবিকভাবেই আনসার কত হবে? 6 এ হবে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, দ্য অ্যাডাম ব্রিজ বিগিন ফ্রম, আনসার হবে ধনুষকোটি, ধনুষকোটি থেকে অ্যাডাম ব্রিজ বেরিয়েছিল। পরের প্রশ্ন দেখি আমরা, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য জিওগ্রাফি ক্লোজেস্ট টু দ্য গ্রেট নিকোবর? এর আনসার হবে ইন্দোনেশিয়ার সুমাত্রা, মানে অপশন এ। ব্যারেন আইল্যান্ড ইজ লোকেটেড ইন, এটার আনসার হবে বে অফ বেঙ্গল। ব্যারেন দ্বীপ কিন্তু এই জায়গাতে, এটা বে অফ বেঙ্গল। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভলক্যানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া? দেখো এটা কিন্তু আনসার হবে ব্যারেন আইল্যান্ড। বলছে নর্দার্ন পার্ট অফ ওয়েস্টার্ন কোস্ট প্লেন অফ ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ, পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তর ভাগের নাম কি? এর আনসার হবে কিন্তু কোঙ্কন উপকূল বা কোঙ্কন। হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ড অফ ইন্ডিয়া হ্যাজ ভলকানিক অরিজিন? আনসার হবে ব্যারেন, ব্যারেন একটা আগ্নেয়দ্বীপ। পরের প্রশ্ন, শ্রীহরিকোটা আইল্যান্ড লোকেটেড ইন, শ্রীহরিকোটা আইল্যান্ড কিন্তু নেল্লোর ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে, নেল্লোর ডিস্ট্রিক্টে অন্ধ্রপ্রদেশে এইরকম জায়গায় রয়েছে কিন্তু শ্রীহরিকোটা, এরকম জায়গায় রয়েছে শ্রীহরিকোটা। দেখা যাক, এটা কিন্তু নিয়ার পলিকট লেকের কাছে আছে, এটা কিন্তু এখানে পলিকট লেক রয়েছে, পলিকট লেকের কাছে কিন্তু শ্রীহরিকোটা রয়েছে। প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু আমাদের মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্র কিন্তু শ্রীহরিকোটাতে একটা রয়েছে। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ আইল্যান্ড সিচুয়েটেড, লাক্ষাদ্বীপ আইল্যান্ড কোথায় অবস্থিত? দেখো অপশানে রয়েছে কি, লাক্ষাদ্বীপ আইল্যান্ড অপশান অনুযায়ী হবে সাউথ ওয়েস্ট ইন্ডিয়া হবে। যদি এটা ভারতবর্ষ হয় তাহলে এই কোনাকুনি রয়েছে, এটা হবে এখানে লাক্ষাদ্বীপ, তাহলে সাউথ ওয়েস্ট অফ ইন্ডিয়াতে রয়েছে লাক্ষাদ্বীপ। সুতরাং আনসার হবে আনসার এ, সাউথ ওয়েস্ট অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, আইল্যান্ডস গ্রুপ অফ লাক্ষাদ্বীপ ইজ, এটা কিন্তু কোরাল দ্বীপ এক ধরনের, এটা অ্যাকুমুলেশন অফ কোরাল রিফ হবে আনসার। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপ লোকেটেড, লাক্ষাদ্বীপ কিন্তু আরবিয়ান সিতে অবস্থিত। দেখো এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর, লাক্ষাদ্বীপ কিন্তু আরব সাগরে অবস্থিত। বলছে নিম্নলিখিত মধ্যে কোনটা কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ? আমরা জানি লাক্ষাদ্বীপ কিন্তু এক ধরনের প্রবাল দ্বীপ বা কোরাল আইল্যান্ড। এখানে লাক্ষাদ্বীপ আর মিনিকয় রয়েছে এখানে। পরের প্রশ্ন ছিল লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ নিয়ে তৈরি? এর আনসার হবে লাক্ষাদ্বীপ 36টা দ্বীপ নিয়ে তৈরি। লাক্ষাদ্বীপের মধ্যে মোট 36টা আইল্যান্ড, 36 আইল্যান্ডস। 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ওয়ান অফ দ্য রিমোটেস্ট আইল্যান্ড ফ্রম দ্য ইন্ডিয়ান কোস্ট?
এর আনসার হবে মিনিকয়। মিনিকয় কিন্তু একটা রিমোট অঞ্চলে অবস্থিত। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান আইল্যান্ড লাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা? ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মাঝখানে কোন আইল্যান্ড আছে? দ্যাট ইজ ইন্ডিয়া এখানে, শ্রীলঙ্কা এখানে, ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে কিন্তু এই জায়গাতে কিন্তু রামেশ্বরম দ্বীপ রয়েছে। আনসার হবে রামেশ্বরম। এ লার্জ সিটি বিল্ড অন ইন্ডিয়ান আইল্যান্ড ইজ, একটা বড় শহর যা প্রায় দ্বীপের মধ্যে, সেটা কিন্তু মুম্বাই। এর লোকেশন কিন্তু মুম্বাই হবে। সার্ক্রিক ডিসপুট বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং টু কান্ট্রি? সেটা ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে সার্ক্রিক ডিসপুট হবে। প্রসঙ্গত সার্কিক ডিসপুটটা কী জিনিস সেটা একটু আলোচনা করে দেওয়া যাক। সেটা হচ্ছে সিন্ধু নদ এখান দিয়ে এরকম জায়গা দিয়ে বয়ে গেছে, বয়ে গিয়ে আরব সাগরে পড়েছে। এই সিন্ধু নদের এস্টুয়ারিতে যে জলবিবাদ সংক্রান্ত বিতর্ক, সেটা কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে, এটাকে বলা হয় সার্ক্রিক বিবাদ। পরের প্রশ্ন হচ্ছে কোরি ক্রিক লাইন্স ইন। কোরি ক্রিক লাইন্স কিন্তু কচ্ছের রনে অবস্থিত, রান অফ কাছে। কোরি ক্রিক লাইন কিন্তু রান অফ কাছে অবস্থিত। 24 ম্যাচ দ্য ফলোয়িং রয়েছে আইল্যান্ডগুলোর লোকেশন চাইছে। হ্যাঁ, একটা হচ্ছে বিধান সাহদার, পিরাম, দ্বারকা, দিউ। লিস্ট 2তে রয়েছে কোস্ট অফ কাথিওয়ার, কোস্ট অফ আরবিয়ান সি, গালফ অফ কচ, গালফ অফ ক্যাম্বে বা খাম্বাত উপসাগর। এর আনসার হবে বি, অর্থাৎ এ মানে বিধান সাহদার অবস্থিত গালফ অফ কাছে। 2 নম্বর পিরাম, বি, এটা অবস্থিত হচ্ছে গালফ অফ কাম্বে বা খাম্বাত উপসাগরে। সি দ্বারকা অবস্থিত কোস্ট অফ আরবিয়ান সিতে। এবং ডি দিউ অবস্থিত কোস্ট অফ কাথিয়াওয়ার উপদ্বীপে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা এই ফ্যাক্ট অফ ইন্ডিয়ার পার্ট 2 এখানেই শেষ করব। ফ্যাক্ট অফ ইন্ডিয়ার পার্ট 2 এখানে শেষ করার আগে তোমাদের বলি, তোমরা অবশ্যই এর পার্ট 1টা দেখবে, অবশ্যই দেখবে। এবং আমরা শুধুমাত্র এই বিস্তারিত আলোচনাও করছি না, বিভিন্ন রাজ্যের পিএসসি পরীক্ষা এবং সেন্ট্রালের ইউপিএসসি পরীক্ষাতে আসা বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আমরা খুব শীঘ্রই এর পার্ট 3 নিয়ে চলে আসবো। আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে আজকে এই ভিডিওটা শেষ করলাম।